প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমরা আজকে বাংলা নববর্ষ প্রবন্ধটি আলোচনা করব। বাংলা নববর্ষ প্রবন্ধটি লিখেন শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান একজন গুণী লেখক। তার জন্ম 1940 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারি গ্রামে। পেশা, তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এবং বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। 2009 সালে মে মাসে বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন। তার উল্লেখযোগ্য রচনা প্রবন্ধ গ্রন্থ, নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহিরূপ, বঙ্গবন্ধুর সাথে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা ইত্যাদি। তিনি কিছু রম্য রচনাও লিখেছেন, যেমন ঢাকাই রঙ্গরসিকতা, গ্রাম বাংলার রঙ্গরসিকতা, এগুলো তার রম্য রচনা। শিশু সাহিত্য, শিশুদের জন্য তিনি কিছু সাহিত্য রচনা করেছেন, যেমন দুনিয়া মাতানো বিশ্বকাপ, লোভী ব্রাহ্মণ ও তেনালিরাম, ছোটদের অভিধান যৌথভাবে। তো এগুলো তার উল্লেখযোগ্য রচনা। এরপরে আমরা বাংলা নববর্ষ প্রবন্ধটি আলোচনা করি। আসলে বাংলা নববর্ষ মানে হলো বছরের নতুন দিন। তো পৃথিবীর সব ভাষায়, সব দেশেই নববর্ষ উদযাপনটা করে। হয়তো উদযাপনের রীতিতে কিছু তারতম্য রয়েছে, উদযাপনের প্রক্রিয়ায় কিছু তারতম্য রয়েছে, বা সময়টায় কিছু ব্যবধান থাকে। যেমন আমরা বাঙালি যারা, তারা পহেলা বৈশাখ পালন করি নতুন বর্ষ হিসেবে, নতুন বছর হিসেবে। আবার যারা ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষা যেগুলো, যে দেশগুলোয় খ্রিস্টান জাতি যারা, তারা কিন্তু অর্থাৎ ইংরেজিরা এক কথায় 1 জানুয়ারি বা 1 জানুয়ারিকে নববর্ষ হিসেবে দেখে তারা, এবং তখনই তাদের অনুষ্ঠানের আয়োজনগুলো করে। তো আসলে দেখো যে ইংরেজরা করেন, বা অন্যান্য দেশ, ইউরোপ কান্ট্রির ম্যাক্সিমাম দেশ, আমেরিকানরা, এরা কিন্তু 1 জানুয়ারিকে কেন্দ্র করে নববর্ষ উদযাপন করে, আর আমরা করি 1 বৈশাখকে কেন্দ্র করে। তবে দুটোই যে নববর্ষ অনুষ্ঠান এবং আবেগ অনুভূতিতে কোনো পার্থক্য নেই। সময়ের পার্থক্য আছে, সময়ের ব্যবধান আছে, যে আমরা 1 বৈশাখ আর তারা করেন 1 জানুয়ারি, কিন্তু আনন্দ উৎসব এদিক থেকে কোনো তারতম্য নেই। তো এই জন্যই বলা হয়ে থাকে যে নববর্ষ অনুষ্ঠান পৃথিবীর সব ভাষায়, সব জাতিরাই করে থাকে। হয়তো সময়টা ভিন্ন, বা পালন করার বা উৎসবের রীতিনীতিতে কিছু পার্থক্য থাকে, কিন্তু মৌলিক যে ঐক্য, সেটি হলো আনন্দ অনুভব করা। অর্থাৎ এখান থেকে যে আনন্দ অনুভূতিগুলো আমরা পেয়ে থাকি, সেটি কিন্তু সবার ক্ষেত্রেই সমান, সেখানে কোনো তারতম্য নেই। এবং বাংলার নববর্ষ বাঙালির খুবই একটি প্রাণের উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পিছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব পালন করতে দেননি। আমরা জানি যে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, ভারতবর্ষকে ব্রিটিশরা 2 ভাগ করে দিয়ে যায়, অর্থাৎ 2টো ভাগে বিভক্ত করে। একটি হলো ইন্ডিয়া বা ভারত, আর একটি হলো পাকিস্তান। তো দুর্ভাগ্যক্রমে হোক বা যেভাবেই হোক, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ বিভাগটা হয় ভারতবর্ষকে, সেখানে এই পূর্ব বাংলা এটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তো পূর্ব বাংলা যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, তো পাকিস্তান সরকার কিন্তু তখন এই নববর্ষ উদযাপনটাকে বন্ধ করে দিয়েছিল, নিষেধ করে দিয়েছিল। অর্থাৎ সরকার থেকেই নিষেধাজ্ঞা ছিল যে নববর্ষ উদযাপন করা যাবে না। তো সেখানেও কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যক্তিগতভাবে এই নববর্ষ উদযাপন করেছে। হয়তো খুব আড়ম্বর করে পারেনি, কিন্তু সীমিত আকারে হলেও তাদের পারিবারিক, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিকভাবে হলেও তারা পালন করেছে। কিন্তু
এখন যেভাবে আমরা ওপেনলি যে নববর্ষ উদযাপনটা করি, এটা কিন্তু পাকিস্তান সময়ে পাকিস্তান সরকার করতে দেয়নি। এখানে অনেক চড়াই পার হয়ে আমরা যখন দেশ স্বাধীন করি, দেশ স্বাধীনের পরে আমরা এই নববর্ষ উদযাপনটি করতে পারি। এর আগে আমরা খুব ঘটা করে নববর্ষ উদযাপনটি করতে পারতাম না। এখন এই নববর্ষ উদযাপনের অনেক ইতিহাস রয়েছে। এই নববর্ষ উদযাপনের মূলত অনেক ইতিহাস রয়েছে, কারণ নববর্ষটা এটা অনেক পণ্ডিতগণ মনে করে থাকেন যে নববর্ষ উদযাপনটা কৃষি সম্প্রদায়ের সাথে রিলেটেড, মানে কৃষি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত। কারণ আমরা জানি যে একসময় বাংলাদেশের সাধারণত যে কৃষকরা, এরা এই কৃষকদের হাতে সারা বছর কোনো কাজকর্ম থাকতো না। শুধু যখন ফসল বুনে এবং ফসল কাটে, এই দুটো সময় তাদের কাজ থাকতো, অন্য সময় তাদের কাজ থাকতো না। আর তাদের হাতে টাকাও থাকতো না, যেহেতু কাজ নাই টাকাও নাই। শুধু যখন তারা ফসল ফলিয়ে ফসলগুলো কাটে, ফসল কাটার সময় ফসল বিক্রি করে তাদের হাতে সামান্য টাকা আসতো। এছাড়া বছরে আর অন্যান্য সময় তাদের কাছে টাকা থাকতো না। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, যেমন চাল, ডাল, তেল, আরো যাবতীয় যা সাংসারিক যে পণ্যগুলো, সেগুলো তো তাদের নিত্যই দরকার হয়, প্রতিদিনই দরকার হয়। তখন তারা দোকান থেকে এই পণ্যগুলো, এই দ্রব্যগুলো বাকিতে কিনত এবং তাদের সাথে কন্ট্রাক্ট থাকতো এরকম যে যখন ফসল কাটবে সেই নতুন ফসল বিক্রি করে তাদের বকেয়া টাকা পরিশোধ করবে। তো এই বকেয়া টাকা পরিশোধ করবে, সে অনুযায়ী দোকানি যারা, তারা হাল খাতা খুলতো। হাল মানে নতুন, হাল খাতা অর্থাৎ পুরনো দিনের খাতা, সেই বকেয়া পরিশোধ করে আবার নতুন বছরের জন্য খাতায় নাম লিখিয়ে করবে। তো সেখানে এই পয়লা বৈশাখের অনুষ্ঠানগুলো এই কেন্দ্রিক ছিল, এই হাল খাতা কেন্দ্রিক। এবং তার আগে যদি আমরা যাই, তো সেই ব্যবসায়ীদের হাল খাতার আগে আমরা পাই যখন এই ভারতীয় উপমহাদেশে সেই জমিদারি প্রথা ছিল, বা তার পরবর্তীতে সেই জমিদারি প্রথার সময় জমিদাররা সাধারণত প্রজাদের কাছ থেকে যে খাজনা আদায় করতেন, সেই খাজনা আদায়ের জন্য নির্দিষ্ট একটি ডেট দিতেন। সেটাও এই পহেলা বৈশাখ কেন্দ্রিক, পহেলা বৈশাখী নির্দিষ্ট ডেট দিতেন। এবং এই খাজনা আদায়ের অনুষ্ঠানটির নাম ছিল পুণ্যাহ, অর্থাৎ পুণ্য কামনা করে যে অনুষ্ঠান। তবে এই পুণ্য অনুষ্ঠানের মূল কাজ ছিল কিন্তু খাজনা আদায় করা। জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করবে। তো সেই পুণ্যাহ অনুষ্ঠান, তারপরে হালখাতা অনুষ্ঠান, এবং তখন আরেকটি ছিল বৈশাখী মেলা। তখন এই বৈশাখকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মেলা বসতো। এই বৈশাখী মেলা, এটাও মানুষ সাধারণভাবে খুব ভালোভাবে উদযাপন করত। তো সেই বৈশাখী মেলা, হাল খাতা, পুণ্যাহ, এর সাথে পরবর্তীতে আরো যোগ হলো সেই বলি খেলা, চিটাগাংয়ের জব্বারের বলি খেলা, আবার সেই নেকমরদের মেলা, আবার পার্বত্য এলাকায় আছে বৈশাখী অনুষ্ঠান, যে চাকমা, তারপরে আরো অন্য অন্য সম্প্রদায়ের যে অনুষ্ঠান একত্রিত বৈশাখী বলা হয়, সেই অনুষ্ঠানগুলো, এগুলো কেন্দ্রিকই হয়ে ওঠে তখন পহেলা বৈশাখের মূল ফোকাস। তো এর সাথে পরবর্তীতে আবার যোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট যে মঙ্গল শোভাযাত্রা বের করেন, সেটি এখন বর্তমানে প্রধান বা দ্বিতীয় আকর্ষণে পরিণত হয়েছে। কারণ সেই মঙ্গল শোভাযাত্রায় সবাই আনন্দের সাথে সংযুক্ত হয়, অংশগ্রহণ করে, এবং সেখানে বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন ছবি বা বিভিন্ন জীব জন্তু যে ছবিগুলো তারা সেই বক্সিতে বা হাতে, শরীরে বিভিন্ন জায়গায় আঁকে। অর্থাৎ তারা পহেলা বৈশাখটাকে খুব সুন্দর করে পালন করে এবং এটাকে মঙ্গল শোভাযাত্রা বলা হয়, অর্থাৎ মঙ্গল কামনা করে এই অনুষ্ঠানগুলো পালন করা হয়। তো এই পহেলা বৈশাখ বা নববর্ষ অনুষ্ঠানের সাথে আমাদের কিছু বিষয় জড়িত থাকে, সেই বিষয়গুলো আসলে আলোচনা না করলেই নয়। যেমন পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করলে সেখানে যুক্তফ্রন্ট সরকার, তাদের নামটা আসলে বলতে হয়, কারণ 1954 সালের অনুষ্ঠিত পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদে নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে পূর্ব বাংলার কয়েকটি দল মিলে যুক্তফ্রন্ট নামে একটি সংযুক্ত বিরোধী রাজনৈতিক মঞ্চ গঠন করে। তো তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ 1953 সালের 4 ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি,
পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। তো যুক্তফ্রন্টের প্রধান নেতা ছিলেন মাওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই যুক্তফ্রন্ট 21 দফার একটি নির্বাচিত ইশতেহার প্রকাশ করেন। ওই ইশতেহারের মধ্যে প্রধান প্রধান দাবি ছিল লাহাল প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা। এবং এই যে যুক্তফ্রন্ট তাদের দাবির মধ্যে আরো একটি দাবি ছিল যে নববর্ষ উদযাপনের উপর যে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের যে একটি নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটাও যেন তারা তুলে নেয়, অর্থাৎ আমরা যেন স্বাচ্ছন্দ্যে এই নববর্ষ অনুষ্ঠানটি পালন করতে পারি। তো এর সাথে আরেকটি শব্দ আছে ছায়ানট। এই ছায়ানট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। 1961 সালে প্রতিষ্ঠিত হয় ছায়ানট। তো সেই পাকিস্তান পিরিয়ড থেকে সেই নিষেধাজ্ঞার মধ্যেই সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে যদি কেউ নববর্ষ উদযাপন পালন করে তাহলে সেটি আমরা ছায়ানটটি বলতে পারি। ছায়ানটই প্রথম এই নববর্ষ উদযাপনটি তাদের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বা প্রাতিষ্ঠানিকভাবে পালন করেন, কারণ তখন সারা দেশব্যাপী এটি পালন করার সুযোগ আসলে ছিল না। তারা এটি নিজেদের উদ্যোগে পালন করেন। এরপরে বৈশাখী উৎসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজের বর্ষবরণ উৎসব বৈশাখী নামে পরিচিত। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানও হয়। এরপরে মুঘল সম্রাট আকবরের কথা না বললেই নয়, যিনি বাংলা সনের প্রবর্তন করেন। তিনি ভারতের মুঘল সাম্রাজ্যের 3য় সম্রাট। তার পিতার নাম হুমায়ুন ও পিতামহের নাম বাবুর। দক্ষ শাসক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তো তিনি অনেক পণ্ডিতরা বলে থাকেন যে 1556 সালে তিনি চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষে সৌর সনের সমন্বয়ে সাধন করে বাংলা সন চালু করেন। এই জন্য এই মুঘল সম্রাট আকবরকে আমরা স্মরণ না করলেই নয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পয়লা বৈশাখ বা নববর্ষ অনুষ্ঠানের মূল কথাগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা এই বাংলা নববর্ষ প্রবন্ধটি বুঝতে পেরেছো। এরপরে আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিব। জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করবে, কারণ এগুলো আমি কিন্তু সেই নির্ধারিত সময় অনুযায়ী চেক করবো এবং এগুলোর উপর তোমাদের সেই সিএ নাম্বারটা দেওয়া হবে। তো বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি? বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি? বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি? এটা কিন্তু আমরা আলোচনায় বলেছি যে বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম হলো বৈশাখী মেলা। তারপর তোমরা আবার আমার আলোচনাগুলো দেখো। আমাদের প্রধান জাতীয় উৎসব পয়লা বৈশাখ। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু আমরা আগেই বলেছি যে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সে বাঙালির সবচেয়ে জনপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। ছায়ানট কত সালে প্রতিষ্ঠিত হয়? ছায়ানট কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা বলেছি যে ছায়ানট একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় নববর্ষ উদযাপনে দ্বিতীয় প্রধান আকর্ষণ কোনটি? ঢাকায় নববর্ষ উদযাপনের দ্বিতীয় প্রধান আকর্ষণ কোনটি? বাংলা ঢাকায় নববর্ষ উদযাপনের দ্বিতীয় প্রধান আকর্ষণ কোনটি? এটি আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট যে মঙ্গল শোভাযাত্রা বের করে সেটি হলো দ্বিতীয় প্রধান উৎসব। মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন? মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন? মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন? সাল কথাটি কোন ভাষার শব্দ? সাল কথাটি কোন ভাষার শব্দ? আমরা জানি যে সাল ভাষাটি হলো আরবি ভাষার শব্দ। সাল হলো আরবি শব্দ বা আরবি ভাষার শব্দ। এরপরে বৈশাখী কোন এলাকার উৎসব? বৈশাখী কোন এলাকার উৎসব? আর এটাও কিন্তু আমরা আমাদের আলোচনায় বলেছি, আমরা যখন আলোচনা করেছি তখন বলেছি যে বৈশাখী কোন এলাকার উৎসব। এটি মূলত পার্বত্য চট্টগ্রামের উৎসব। কোন তিনটি উৎসবকে একত্রে বৈশাখী বলা হয়? কোন তিনটি উৎসবকে একত্রে বৈশাখী বলা হয়? কোন তিনটি উৎসবকে একত্রে বৈশাখী বলা হয়? এটা তোমরাও জানো, বৈশু, সাংরাই, বিজু, এই তিনটি শব্দের বা তিনটি উৎসবে প্রথম বর্ণটি নিয়ে বৈশাখী হয়। এই তিনটি আলাদা আলাদা অনুষ্ঠান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর বাসায় কমপ্লিট করবে। এরপরে আমরা দিব তোমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আমরা প্রশ্নগুলো দিব। তোমরা আমার লেকচার ভালো করে শুনলে অবশ্যই উত্তর করতে পারবে। বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব কেন?
বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব কেন ব্যাখ্যা করো। অর্থাৎ বাংলা নববর্ষ এটিকে আমাদের প্রধান জাতীয় উৎসব বলা হয় কেন? কারণ আমরা এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব ধর্মের, সব গোত্রের, সব শ্রেণী পেশার মানুষই আমরা এখানে একত্রে আনন্দ উদযাপন করতে পারি বিধায় মূলত এটা আমাদের প্রধান জাতীয় উৎসব। মঙ্গল শোভাযাত্রা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মঙ্গল শোভাযাত্রা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মঙ্গল শোভাযাত্রা বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করেছি যে এটি কারা বের করে, এটি উদ্দেশ্য কি। হালখাতা বলতে কি বোঝায়। হালখাতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এগুলো আমরা আলোচনা করেছি আমাদের লেকচারে, বলেছি। আমানি অনুষ্ঠানকে মাঙ্গলিক অনুষ্ঠান বলা হতো কেন? আমানি অনুষ্ঠানকে মাঙ্গলিক অনুষ্ঠান বলা হতো কেন ব্যাখ্যা করো। আমানি অনুষ্ঠানটা হলো বাংলাদেশের কৃষকরা মঙ্গল কামনা করে যে অনুষ্ঠানটি পালন করা হতো সেটিকেই বলা হয় আমানি অনুষ্ঠান। যে সাধারণত ওই যে একটি মাটির কলসি বা কোনো পাত্রের ভিতর সন্ধ্যার সময় পানি রেখে তার উপরে আম পাতা বা কোনো পাতা ভিজিয়ে, ডাল চাল ভিজিয়ে রাখতো, সকালবেলা সেগুলো সবাইকে খেতে দিত, মঙ্গল কামনা করে মূলত এই অনুষ্ঠানগুলো করা হয়। এটি আসলে কৃষক সম্প্রদায়ের একটি অনুষ্ঠান। এরপরে পুণ্যাহ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পুণ্যাহ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পুণ্যাহ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পুণ্যাহ কিন্তু আমরা আগেই বলেছি পুণ্যাহ কি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন দিলাম। এটি তোমাদের বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজ কমপ্লিট করবে এবং আমাদের নির্ধারিত সময়ে বাড়ির কাজ কমপ্লিট করে দেখাতে হবে, কারণ এর উপরেই কিন্তু তোমার সিএ নম্বর রয়েছে। সিএ নম্বরটা আমরা এটার উপর ভিত্তি করে দিব। এরপর দেখো শিখন ফল। বাঙালি সংস্কৃতি আমরা এবার এই নববর্ষ অনুষ্ঠানের শিখন ফলটি শিখব। শিখন ফল অর্থাৎ এই নববর্ষ অনুষ্ঠান, এই প্রবন্ধটি দিয়ে আমরা এখানে কি শিক্ষা পাবো বা কি শিখব। বাংলা নববর্ষ আয়োজনের ইতিহাস সম্পর্কে ধারণা, বাংলা নববর্ষ আয়োজনের ইতিহাস সম্পর্কে
ইতিহাস সম্পর্কে ধারণা। বাংলা নববর্ষ আয়োজনের ইতিহাস সম্পর্কে ধারণা। নববর্ষে পাহাড়িদের অংশগ্রহণ সম্পর্কে ধারণা। নববর্ষে পাহাড়িদের অংশগ্রহণ সম্পর্কে। নববর্ষে পাহাড়িরাও যে অংশগ্রহণ করে, পাহাড়িরাও যে নববর্ষ উদযাপন করে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। বাঙালির রাজনৈতিক ঘটনা প্রবাহে নববর্ষ উদযাপনের ভূমিকা। বাঙালির রাজনৈতিক ঘটনা প্রবাহে বাঙালির রাজনৈতিক ঘটনা প্রবাহে নববর্ষ উদযাপনের ভূমিকা। নববর্ষ উদযাপনের ভূমিকা। নববর্ষ উদযাপনের ভূমিকা অর্থাৎ বাঙালির রাজনৈতিক ঘটনা প্রবাহে নববর্ষ উদযাপনের ভূমিকা। বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্ব উৎসব সম্পর্কে ধারণা। বাঙালি সংস্কৃতির অন্যতম বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে ধারণা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষণ ফলটি দেখলাম। তো আমাদের সেই বাংলা নববর্ষ প্রবন্ধটি আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আমাদের সেই বাংলা নববর্ষ প্রবন্ধের আলোচনা এখানে শেষ করছি। তো শেষ করার আগে আমরা আরেকটু কথা বলে যাই যে তোমরা জানো যে সংসার টেলিভিশন নিয়মিত প্রতিটি ক্লাসের জন্য সময় নির্ধারণ করে বা রুটিন মাফিক তারা নিয়মিত ক্লাস দিচ্ছে। তোমরা অবশ্যই সংসার টেলিভিশনের ক্লাসগুলো দেখবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং সেখান থেকেও হয়তো আমরা অনেক প্রশ্ন পরীক্ষায় তোমাদের দিব। এজন্য অবশ্যই তোমরা সংসার টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখবে, কারণ সংসার টেলিভিশনের ক্লাসগুলো যদি নিয়মিত তোমরা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং ওখান থেকেও পরীক্ষায় তোমাদের অনেক প্রশ্ন আসবে। এরপরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে অবশ্যই, কারণ তোমরা জানো যে এই যে মহামারী ভাইরাস, সাম্প্রতিক যে ভাইরাসটি চলছে সেটি কিন্তু শীতের দিনে বৃদ্ধি পায়, অর্থাৎ শীতে এটা ভয়াবহ আকার ধারণ করে। আর আমাদের যেহেতু শীত সামনে আসতেছে এই জন্য অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। মনে রাখবে তোমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব একান্তই তোমাদের নিজেদের, কারণ আমার ব্যক্তিগত সুরক্ষা অন্য কেউ দিবে না, আমার ব্যক্তিগত সুরক্ষা আমার নিজেরই নিতে হবে। সেজন্য অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না, আর প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয় অবশ্যই সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। মাস্ক, স্যানিটাইজার সহ যাবতীয় স্যানিটেশন ব্যবস্থা যা আছে সেই সরঞ্জামগুলো নিয়েই তোমরা বাহিরে বের হবে। অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।